প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে বৈশ্বিক মহামারী করোনা সারা বিশ্ব যখন জর্জরিত, তখন আমার ক্ষুদ্র প্রয়াস হচ্ছে রসায়নের দ্বিতীয় পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর জৈব রসায়ন নিয়ে একটু আলোচনা। আমরা এই পর্যায়ে জৈব রসায়নের দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয় হচ্ছে জৈব যৌগের সমানতা এবং এর প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যা ধাপে ধাপে করা হবে। এই মুহূর্তে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কিঞ্চিত উপকার হয় তোমাদের, তবে নিয়মিত আমার টিউটোরিয়ালগুলো দেখো। আশা করি সবারই উপকার আসবে যারা দেখবে। আচ্ছা, তাহলে আমাদের আজকের কথা প্রসঙ্গে চলে আসি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জৈব যৌগের সমানতা এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আমাদের যা জানা যাবে: সমানতা এবং সমাণু ও সমানতার শ্রেণী বিভাগ। আর তোমরা যারা এই বিষয়গুলো না বুঝবে কমেন্ট করবে কি যে বিষয়গুলো তোমরা না বুঝো। এটা আমার জন্য একটু উপকার হবে। তোমরা যে বিষয়গুলো না বুঝো সেগুলো নিয়ে একটু কমেন্ট দিতে করো, আমি এক্ষেত্রে নিজেকে শুধরে নিতে পারব। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের আলোচনা বিষয়গুলোতে আমরা চলে আসতে পারি। আচ্ছা, আলোচনার বিষয় হচ্ছে আমাদের সমাণু। দেখো একটা বিষয়, সমাণু বিষয়টা তোমরা সমাণু বিষয়টা তোমার ক্লাস নবম বা দশম শ্রেণীতে তোমরা পরিচিত। যেমন আমরা একটা ছোট্ট একটা যৌগ লিখি C2E6O। এই যৌগটার নাম তোমরা সবাই বলতে পারবে, ছোটো ক্লাসে পড়ে আসছো। আচ্ছা, এই যৌগটার নাম বলতে গেলে এই যৌগটার একটা আণবিক সংকেত, এটা একটা আণবিক সংকেত। এই যৌগটার নাম বলতে গেলে অনেকেই দুইটা নাম নিয়ে একটা উপনীত হবে, দুইটা নামে উপনীত হবে তোমরা। যেমন অর্থাৎ আণবিক সংকেত দ্বারা একটা যৌগের একুরেট যে নামটা সেটা আমরা বললাম আমাদের জন্য একটা সমস্যা। তাহলে আমরা দেখি যদি এর গাঠনিক সংকেত লিখি এই যৌগটার, যেমন দেখো এই যৌগটার আমরা গাঠনিক সংকেতগুলো লিখে দেখি COH CH2CH3। এই যৌগটার একটা নাম চলে আসছে, গাঠনিক সংকেতে আমরা নামটা বলতে পারবো। আবার আরেকটা গঠন দেখি CH3OCH3। এই যৌগটার একটা নাম বলা যায়। যেমন এই যৌগটার নাম হচ্ছে আমরা বলি ইথানল, বা তোমরা একটা বলো ইথাইল অ্যালকোহল। আচ্ছা, যাই বলো, আমরা সবসময় আন্তর্জাতিক পদ্ধতির নামকরণগুলো বলে যাব। আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। দেখো আমরা এই দুইটা যৌগের গঠনের মধ্যে এই যৌগের গঠন কী কী পার্থক্য খেয়াল করতে পারি। পার্থক্যগুলো কী কী লক্ষ্য করো। যেমন এই যৌগের যদি আণবিক সংকেত লিখি আমরা সেম ইউনোটাই পাবো, আবার এই যৌগটার আণবিক সংকেত লিখলে আমরা কি সেম ইউনোটাই পাবো। তাই পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে গাঠনিক সংকেতে পার্থক্য করা যায়। তাহলে আমরা চিন্তা করতে পারি গাঠনিক সংকেতে যদি পার্থক্য করি, এই গাঠনিক পার্থক্য করার জন্য আমরা একটা যৌগ পাচ্ছি ইথানল আর পাচ্ছি ডাইমিথাইল। এদের মধ্যে পরমাণুর সংখ্যা, অণুতে পরমাণুর সংখ্যা সবই ঠিক আছে, কিন্তু দুইটা গাঠনিক সংকেত ভিন্নতার জন্য তাদের মধ্যে আরেকটা কি পার্থক্য চলে আসে। এদের কিছু ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের পার্থক্য লক্ষ্য করা যাবে। এখানে রাসায়নিক ধর্মের পার্থক্য থাকবে, ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য থাকবে। আচ্ছা, ভৌত রাসায়নিক পার্থক্যের ভিত্তিতে আমরা এই দুইটা তাহলে আমরা বলতে পারি এই দুইটা বিষয়ের মধ্যে যে সকল যৌগের যে যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এবং এই গাঠনিক সংকেতের ভিন্নতার জন্য তাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে একটা পার্থক্য বিদ্যমান, তাদেরকে বলা হবে পরস্পরের সমাণু।
তাহলে আমরা একটু প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খাতা কলম নিয়ে সংজ্ঞাটা লিখে দেয়। সংজ্ঞাটা কী আসে আমরা এখান থেকে চিন্তা করব। এখান থেকে চিন্তা করলে কী আসে, যে সকল যোগের যে সকল লিখে বলে একটু আমার কাছে দেখে বলো, যে সকল যোগের কি বলা যায়, যোগের আণবিক সংকেত একই, কিন্তু তাদের কি, কিন্তু এদের কি বলা যায়, এদের গাঠনিক সংকেত কি বলছি আমরা, গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন 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 ভিন্ন। এই গাঠনিক সংকেত ভিন্নতার জন্য এবং এই গাঠনিক সংকেত ভিন্নতার জন্য তাদের ভৌত ও রাসায়নিক পার্থক্য বিদ্যমান, ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি, তাহলে কি বলা যায়, তাহলে এই ভিন্ন গঠন বিশিষ্ট যে যৌগগুলো আছে, অর্থাৎ ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ, ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ সমূহকেই বলা হবে পরস্পরের ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগসমূহকে বলা হয়, যৌগসমূহকে পরস্পরের কি বলা যায় বলো, পরস্পরের সমাণু বলে। তাহলে সমাণু হচ্ছে, আমি আবার একটু বলি, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন এবং গাঠনিক ভিন্নতার জন্য তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাহলে ওই ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগসমূহকে বলা পরস্পরের সমাণু। আচ্ছা, সমাণুকে বলা হয় ইংরেজিতে বলা আইসোমার। সমাণুকে বলা হবে পরস্পরের আইসোমার। তাহলে সমাণুকে বলবো আমরা কি, পরস্পরের আইসোমার। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা সবাই খাতার মধ্যে এই যোগ, আমি কিছু যৌগ দেই, এদের সমাণুগুলো লেখো। যেমন তো C5H12, C4H10O। তোমরা এই সহজ কিছু যৌগের সমাণুগুলো লেখো আপাতত। তোমরা যার খাতায় প্র্যাকটিস করে যৌগগুলোর গঠন লিখবে এবং কি করবে, এদের নামকরণ করবে, তাহলে সমাণুগুলো চলে আসবে নিচের যৌগগুলোর। তাহলে লিখে নাও, উল্লিখিত যৌগসমূহের যৌগগুলোর বা যৌগসমূহের সমাণু লেখো। হ্যাঁ, এখন একটা বিষয়, সমাণু যারা সমাণুগুলো করেছে তাদের মধ্যে বিষয় বিদ্যমান, এই বিষয়টাকে বলা হবে সমানুতা। অর্থাৎ যারা, তাহলে সমানুতা কাকে বলা হয়, সমানুতা হচ্ছে কি, গঠমান, সমানুর গঠমান বিষয়কে বলা হয় তোমার কি, সমানুতা। এবং এই সমানুর গঠমান বিষয়টাকে বলা হবে সমানুতা। তাহলে আমরা কি বলতে পারি, এখানে দেখো আইসোমারিজম কথা চলেছে, আইসোমারিজম। সমানতা মানে হচ্ছে আইসোমারিজম। মানে কি, আইসোমারিজম। এই দুইটা শব্দ আছে তোমার, দেখো এখানে দুইটা অপশন। আইসো যদি লিখি আমরা, এই আইসো শব্দের অর্থ একই,
আর মারিজম এখান থেকে শব্দটা আছে তোমার কি ম্যারাস, ম্যারাস MEROS, ম্যারাস অর্থ অংশ, এর অর্থ অংশ। তাহলে আইসোমার শব্দটা এই দুইটা শব্দ থেকে আসছে। ঠিক আছে বিষয়টা। এখন আমরা দেখব একটু যে এই যে আইসোমারিজম সমানতাগুলো আছে, সমানতা শ্রেণীবিভাগগুলো কী কী কিসের মধ্যে আছে, সমানতাগুলোকে আমরা ক্লাসিফাই করি। সমানতা সমূহকে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করি, দুইটি ভাগে ভাগ আছে। তোমরা একটু ছকটা নিজের যে খাতায় একটু লিখে নাও আমার সাথে সাথে। 1 নম্বর হচ্ছে গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা, সমানতা। আরেকটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর হচ্ছে তোমার কি বলবো আমরা, ত্রিমাত্রিক সমানতা। এই যে একটা নতুন সমানতা, তোমাদের কাছে মনে হচ্ছে ত্রিমাত্রিকটা কি? আচ্ছা, আমরা আগামী ক্লাসে ত্রিমাত্রিক সমানতা নিয়ে আলোচনা করব। ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা এগুলা কি? হ্যাঁ, কঠিন বিষয় না, সহজ বিষয়, তবে আমরা সহজ উপস্থান করার চেষ্টা করব। তোমরা ধৈর্য ধরে আমার সাথে ক্লাসগুলো দেখবে রেগুলার, তাইলে হবে। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা দেখা যায় তাহলে আমাদের আজকে একটু আলোচনা করি গাঠনিক সমানতা নিয়ে। তো গাঠনিক সমানতা কোনটা? কনস্টিটিউশনাল আইসোমারিজম, কনস্টিটিউশনাল আইসোমারিজম। একটু তোমরা প্রত্যেকটা ইংরেজি শব্দগুলো জেনে রাখবে। আবার দেখো, এই গাঠনিক সমানতার মধ্যে আসছে নাম্বার 1। যদি আমরা বলি 1, গাঠনিক সমানতার মধ্যে আছে কয়েক প্রকার সমানতা আছে। যেমন এক মধ্যে দেখো শিকল সমানতা, শিকল, শিকল সমানতা, শিকল সমানতা বি ধরলাম, বা এর আরেকটা নাম শিকল সমানতা। একটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা, মূলক সমানতা। হ্যাঁ, আরেকটা দেখবো আমরা 3 নম্বর কি বলছে, অবস্থান সমানতা, অবস্থান সমানতা। আরেকটা দেখি আমরা টোটোমারিজম, টোটোমারিজম, টোটোমারিজম। একটা নতুন একটা সমানতার নাম শোনা যাচ্ছে। আরেকটা হচ্ছে মেটামারিজম, মেটামারিজম। তাহলে তোমরা খাতা এগুলো একটু নোট করে নাও। তাহলে আমরা আবার একটু রিপিট করি, গাঠনিক সমানতাকে আমরা কয় ভাগে ভাগ করতে? 5 ভাগে। এই ছকটা ভেবে দিছি, শিকল সমানতা, কার্যমূলক সমানতা, অবস্থান সমানতা, টোটোমারিজম, মেটামারিজম। পর্যায়ক্রমে আমরা এই প্রত্যেকটা সমানতাগুলো আলোচনা করব। তাহলে আমরা একটু দেখি, আর এই অংশগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। তাহলে আলোচনার বিষয় হচ্ছে শিকল সমানতা বা কেন্দ্রীয় সমানতা। শিকল সমানতা আর একটা নাম আছে, কেন্দ্রীয় সমানতা কাকে বলা হয়? চলে আসো আমরা দেখি কেন্দ্রীয় সমানতা কোনটি। আমরা একটা সহজ একটা যৌগের নাম বলি, তোমরা এটা দেখো, যেমন C5H12। এই যৌগের নাম তোমরা সবাই বলতে পারবে, ক্লাস 9-এ 9-10-এ পড়ে আসছো। এই যৌগটার নাম হচ্ছে আমার কথা বলতে পারি আমরা পেন্টেন, সাধারণ নাম। এখন এই গাঠনিক সংকেতগুলো যদি লেখি তাই কী কী আসে? এই সমানগুলো দেখি আমরা, এগুলা কী কী সমান লেখা যায়। এই গঠনগুলো দাও, কার্বন, কার্বন, কার্বন। কয়টা কার্বন আছে তোমরা দাও? এটা 5টা কার্বন। তাহলে এই সমানতা হচ্ছে তোমার CH2, H2, CH2, CH3। এটা একটা কি? একটা নর্মাল শিকল, দীর্ঘ শিকল, একটা শিকল, এটা প্রকাশ। এটাকে বলবো আমরা কত? নর্মাল শিকল। নর্মাল শিকল N বিউটেন, বিউটেন, N বিউটেন। এখন দেখি এটা একটা গঠন লিখলাম নাম্বার 1, দেখি আরেকটা গঠন লেখা যায় কিনা। আমরা যদি এইভাবে লিখি, দেখো এখানে একটা চেইন বানাই দিলাম, শিকল, শাখা শিকল বানিয়ে দিই। CH3, CH3, H2, CH3। তাহলে এই যৌগটার নাম কি? নামটা দিয়ে ফেলাও সবাই, তোমরা একটু গুনো।
কীভাবে করা লাগে, আন্তর্জাতিক পদ্ধতির নামকরণটা হতে বা তোমরা জানো সবাই, এই জন্য আমি আর বলছি না ওদিকে। তাহলে আমরা দেখি 1 2 3 4 শাখাটা আছে 2 নম্বর কার্বনের দিকে। তাহলে এখানে বলবো আমরা কি, বা এখানে 2টা নম্বর 2 মিথাইল বিউটেন, বা আরেকটা নাম আছে এর, একটা শাখা থাকতে তার নাম কি হয় অবশ্যই জানো তোমরা, এটা হচ্ছে আইসো কি বলা যায়, কি বলা যেতে পারে, 1 2 3 4 5 আইসোপেন্টেন। তাহলে আমরা কি আইসোপেন্টের নাম তো আরও বলা যেতে পারে, আরও অনেকগুলো সমাণু বানানো যাবে। আমরা দেখি কটা বানানো যায়। দেখো এদিকে যদি আমরা একটা শাখা দেই, এদিকে একটা শাখা দেই, তাহলে এই আরও একটা শাখা চলে আসলো CH3। দেখো এই কার্বনের সব যোজনী পূর্ণ হয়ে গেছে। তাহলে এইখানে নামকরণ দিলে 1 2 3, আন্তর্জাতিক নাম দিলে তাহলে 2 নম্বর কারণ 2টা মিথাইলমূলক যুক্ত, তাহলে 2 ট্রু টান দেও একটা, হ্যাঁ। তারপর 2 ডাই মিথাইল কী বলা যায়, 2 ডাই মিথাইল কী বলা যেতে পারে, প্রোপেন। এর আরেকটা নাম আছে, এই যে 2টা শাখা আছে এর নাম, এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, আছে একটা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, 4টা কার্বনে যুক্ত আছে, একটা কার্বনের সাথে 4টা কার্বন এরকম যুক্ত, তার নাম হচ্ছে, আরেকটা নাম আছে নিউ পেন্টেন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জিনিসগুলো যে আমি যে সমাণুগুলো বানানো, তাহলে এই যৌগটা C5H12 অর্থাৎ পেন্টেন যৌগের কয়টা পেলাম, পেন্টেন যৌগের আমরা সমাণু মোটামুটি আমরা 3টা সমাণু বানাইছি। আমরা পরবর্তীতে আরও সমাণুগুলো দেখাবো এগুলো। তো তোমরা কিছু কাজ করো। তাহলে দেখো এখানে কী কী বিষয় ঘটছে, কী কী বিষয় লক্ষ্য করা যায় এখানে। এরা সকলেই একই সমগোত্রীয় শ্রেণীর, এই 3টা যৌগের গঠন দেখো একই, কি বলা যায়, একই সমগোত্রীয় শ্রেণীর সমগোত্রীয়। কিন্তু কী ঘটছে, কার্বন শিকলের দৈর্ঘ্য কম বেশি হয়ে গেছে, ছোট বড় হয়ে গেছে। তাহলে এটা আমরা কি বলবো, শিকলের গঠনটা কি ভিন্ন ভিন্ন করে ফেলছি। তাহলে একে বলবো আমরা গাঠনিক সমতা ভিন্ন। এবং কি আরেকটা কি পার্থক্য আছে, যৌগের কার্বন শিকলের ভিন্নতার কারণে কার্বন শিকলের গাঠনিক পার্থক্য। তো তাহলে আমরা বলতে পারি একই সমগোত্রীয় শ্রেণীর কার্বন শিকলের কি, কার্বন শিকলের গাঠনিক পার্থক্য। তাহলে আমরা এই 3টা যৌগ যদি অ্যানালাইসিস করি, চিন্তা করো একটু, তাহলে এই যৌগগুলোর মধ্যে কী আছে, এরা একই সমগোত্রীয় শ্রেণী, 2 নম্বর এরা সবাই একই সমগোত্রীয় শ্রেণী বললাম। আর এই উপরের যৌগগুলো হচ্ছে, আর কার্বন শিকলের গাঠনিক সংখ্যাতে পার্থক্য আছে। তাই কার্বন শিকলের পার্থক্যের কারণে একই সমগোত্রীয় শ্রেণী এবং কার্বন শিকলের পার্থক্যের কারণে যে সকল সমাণুর উদ্ভব ঘটবে তাদেরকে বলা হয় চেইন সমানতা বা শিকল সমানতা। ঠিক আছে, তাহলে তোমরা সংজ্ঞাটা একটু লিখে নাও, যে সংজ্ঞাটা কীভাবে বলা যেতে পারে। আমরা সংজ্ঞাটা এখান থেকে চিন্তা করতে পারি, সংজ্ঞাটা বুঝে পড়বা, তাহলে সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই। আর যদি কানা ঘোরানোর মতো মুখস্থ করতে থাকো, ভুলে যাবা, বেসিকও স্ট্রং হবে না, ভুলে যাওয়া সহজ হবে, পরীক্ষা যা বিপদে পড়ে যাবা। যাই হোক, তোমরা একটু খেয়াল করো সংজ্ঞাটা কীভাবে লাগবে, একটু বুঝে লেখো। একই সমগোত্রীয় শ্রেণী যৌগসমূহে কার্বন শিকলের গাঠনিক সংকেতের পার্থক্যের কারণে যে সমাণুর উদ্ভব ঘটে, তাকে কে বলা হয় চেইন সমানতা। তাহলে চলে যাও আমরা পরবর্তী আমরা সংজ্ঞাটা লিখে দিই, লেখা যায়। তাহলে সংজ্ঞাটা কী বলা যায় প্রিয় শিক্ষার্থীরা, একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের, সবাই খাতার মধ্যে নোট করে নাও, যৌগসমূহের
কার্বন শিকলের গাঠনিক পার্থক্যের জন্য যে সমানতার উদ্ভব ঘটে, উদ্ভব ঘটে তাকে কি বলা হবে? তাকে বলা হবে, কি বলবো আমরা? চেইন সমানতা বা শিকল সমানতা। আশা করি তোমরা এই চেইন সমানতার বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে তোমরা একটু HW করো, হোমওয়ার্ক করে নাও, সবাই খাতা কলম নিয়ে হোমওয়ার্কগুলো করে ফেলাও। নিচের যৌগসমূহের শিকল সমানতা লেখো। আমি এভাবে বললাম, স্পেসিফিকলি বলে দিলাম, শিকল সমানতা লেখো। সমানতা সমান লেখো। যৌগগুলা গঠন লিখবা। যেমন আমরা বলতে পারি C5H12, সরি এর আগে দিয়ে ফেলছি, তারপর আবার করে নেও C7H কত 16, C কত লেখা যায় C8H কত 18। তোমরা এই 3টা যোগের করো, 1 2 3, এই 3টা যোগের সমানও করবে, শিকল সমানও করবে, তাদের নাম দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করব না, এই মুহূর্তেই শেষ করে দিতে যাচ্ছি। তোমরা আগামী দিন এর পরবর্তী সমানতা নিয়ে আমরা আলোচনা করব। যেমন এখানে রয়ে গেছে কার্যমূলক সমানতা, অবস্থান সমানতা, টোটোমারিজম, মেটামারিজম। যাই হোক, তোমরা সবাই সুস্থ থাকো, আর সবাই এই করোনাকালীন সময়ে সঠিকভাবে বাড়ির কাজ করো। আল্লাহ হাফেজ।